হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মোনালি কেবিনে ঢুকে যাওয়ার সাথে সাথেই তানবীরের ভয়ে বুকটা কাঁপতে লাগলো। ঈষৎ ঘাম কপালে চক্ষু গোচর হলো। কি বলবো বুঝতে পারছিল না। লিয়াকত সাহেবও বেশ ঘাবড়ে গেল। তানবীর মনে মনে ভাবতে লাগলো, তীরে এসে তরি ডুবা যাবে না তো। এর মধ্যে লিয়াকত সাহেব ডাহুকের মতো মাথাটা উঁচিয়ে উঠে বলল, কে আপনি? আপনাকে তো চিনলাম না। এভাবে কেবিনে কেন ঢুকে পড়লেন? লিয়াকত সাহেবের কথা শুনে মোনালি হালকা কেঁপে উঠল। ভয়ে ফ্যাকাশে মুখটা নিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে স্বাভাবিক করে জবাব দিল, ভাবলাম ওনার স্ত্রী অসুস্থ, তাই দেখতে এসেছিলাম। লিয়াকত সাহেব কপট রাগের পরিমাণ মুখে প্রকাশ করে বলল, সে আমার মেয়ের জামাই। আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ। হুটহাট চিল্লানি দিয়ে ওঠে। মনের মধ্যে হাজারটা বিষয় নিয়ে চিন্তা করতে থাকে, আর অপরিচিত মানুষ সহ্য করতে পারে না। এজন্যই ঢাকায় নিয়ে এসেছিলাম ডাক্তার দেখাতে। একটু আগে আপনি এসেছিলেন, এটা নিয়ে বেশ পাগলামি শুরু করেছিল। এখন তাকে বুঝিয়ে একটু স্বাভাবিক করেছি। এর মধ্যে আপনি আবার আসলেন। এভাবে কি কাউকে বিরক্ত করা উচিত বলুন? কাউকে খুঁজতে হলে পুলিশের সাহায্য নিন। তা না করে এভাবে একা একা কেন খুঁজছেন? লিয়াকত সাহেবের কথাগুলো শুনে মোনালির মুখটা একদম চুপসে গেল। কারণ লিয়াকত সাহেবের কথায় যথেষ্ট যুক্তি ছিল। তানবীরও উনার কথায় সম্মতি দিয়ে বলে উঠল, সত্যিই তো, কেউ নিখোঁজ হলে পুলিশের সাহায্য নিন। আপনি একা একা কেন খুঁজছেন? নাকি এতে কোনো ঘাপলা আছে? মোনালি এবার হতভম্ব হয়ে গেল কথাগুলো শুনে। কি বলবে বুঝতে পারছিল না। বেশ আমতা আমতা করছিল। এমন সময় মোনালির ফোনটা বেজে উঠল। মোনালি চোখের চশমাটা ঠিক করতে করতে ফোনটা ধরে বলল, আমি দেখতেছি কিন্তু মেয়েটাকে পাচ্ছি না। আপনি চিন্তা করবেন না, 1 মাসের আগে খোঁজ বের করব। হাতে তো 1 মাস সময় আছেই। বলেই ফোনটা রেখে দিল। ফোনটা রেখে কাচুমাচু হয়ে মুখটাকে ফ্যাকাশে করে বলল, আপনাদের এভাবে বলা ঠিক হয়নি। মেয়েটা আমার সাথেই এসেছিল, হুট করে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে মেয়েটা মানসিক ভারসাম্যহীন। এ মুহূর্তে পুলিশকে ইনফর্ম করার সুযোগ পাইনি। যাই হোক, আমার পক্ষ থেকে দুঃখিত। এরপর লিয়াকত সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে হয়তো বেশ ভয় পেয়ে গেছে। এটার দোষ হয়তো আমার জন্য, এজন্য আমি দুঃখিত। ক্ষমার চোখে দেখবেন। বলেই মোনালি কেবিন থেকে প্রস্থান নিল। মোনালি যাওয়ার পর তানভীর চট করে দরজাটা আটকে দিল। সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তানভীর আর লিয়াকত সাহেব খেয়াল করল, রুকু এখনো ভয়ে মধুমতির বুকে মাথা গুজে আছে। রুকুকে এভাবে ভয় পেতে দেখে তানভীর রুকুর পাশে বসে রুকুকে হালকা ধরতেই রুকু চমকে গিয়ে তাকালো। তানভীর খেয়াল করলো, রুকুর চোখ মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে আছে। চোখগুলো ফুলে লাল হয়ে আছে। রুকুর মন থেকে ভয়টা দূর করার জন্য তানভীর রুকুকে ধরে বলল, ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সবাই তোমার পাশে আছি। তানভীরের কথা শুনে মধুমতিও বলে উঠল, হ্যাঁ মা, আমরা আছি তোর পাশে। এখন চোখ মুখটা ধুয়ে একটু খাবার খেয়ে নে তো। অনেকক্ষণ যাবৎ হয়তো না খেয়ে আছিস। মনে কিছু নিস না, তুই করে বললাম। অল্প সময়ে বেশ আপন হয়ে গেছিস তো, তাই। রুকু মধুমতির কথা শুনে চোখগুলো মুছে পুনরায় জড়িয়ে ধরে বলল, ছোটবেলায় মায়ের আদর বুঝার আগেই মাকে হারিয়েছি। এখন মনে হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে দিয়ে সে মায়ের আদরের কমতিটা পূরণ করে দিচ্ছে। এর মধ্যেই তানভীর মধুমতি আর লিয়াকত সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমার একটু ভুল ধারণা ছিল, সেটা আজকে একদম পাল্টে গেছে। আপনাদের না দেখলে সে ধারণাটা হয়তো কখনো পাল্টাতো না। তানভীরের কথা শুনে মধুমতি আর লিয়াকত সাহেব দুজনেই একসাথে বলে উঠল, কি ধারণা শুনি? আমি জানতাম বরিশালের মানুষ অনেক খারাপ। ছোটবেলা থেকেই এমনই শুনে এসেছি। বিভিন্নভাবে সবসময় দেখে এসেছি বরিশালের মানুষকে নানাভাবে হেয় করে কথা বলা হয়। আপনাদের দেখে মনে হয় না বরিশালের মানুষ খারাপ। আপনাদের দেখে মনে হয় আপনারা একদম সরল মনের মানুষ। লিয়াকত সাহেব তানভীরের কথা শুনে হালকা হেসে বলল, সব এলাকায় ভালো মন্দ আছে,
কোনো এলাকায় কম, কোনো এলাকায় বেশি। বরিশালেও ভালো আছে, আবার খারাপও আছে। তেমনি অন্য এলাকাগুলোতেও ভালো খারাপ আছে। ভালো খারাপ নিয়েই এ জগৎ। বিয়ের পর থেকে আমি আর মধুমতি সবসময় চেয়েছি মানুষকে সাহায্য করার। আমি তোমাদের সাপোর্ট করতাম না, তবে কেন করছি জানো? তানভীর অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন করছেন? কারণ আমিও মধুমতিকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম, তাই আমার বাবা আমাকে ভিটায় থাকতে জায়গা দেয়নি। এজন্য মধুমতিকে নিয়ে বরিশাল থেকে পাড়ি দিয়েছিলাম ঢাকা শহরে। শিক্ষিত হওয়ায় চাকরির অভাব হয়নি। ঢাকায় এসে একটা ছোটোখাটো স্কুলের চাকরি নিয়ে সংসার শুরু করি। তারপর বাচ্চা কাচ্চা হওয়ার পর পরিবারের সবাই মেনে নিয়েছে। লিয়াকত সাহেবের কথা শুনে তানভীর উৎসুক গলায় বলল, আপনারা পালিয়ে বিয়ে করেছেন? এর মধ্যে রুকুও মুখটাকে স্বাভাবিক করে বলল, চাচি আপনাদের কাহিনীটা বলেন শুনি। মধুমতি বেশ লজ্জা পাচ্ছিল তখন। একটু একটু মুচকি মুচকি হেসে বলল, তোমার চাচাকে জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না, বেশ লজ্জা লাগে আমার। মধুমতির লজ্জা দেখে তানভীর হালকা হালকা হাসির ফিরিক তুলছে মুখে, আর লিয়াকত সাহেব একটা অট্ট হাসি দিয়ে বলল, মধুমতি একটু লাজুক স্বভাবের, সে বলতে পারবে না, আমি বলছি শুনো। মধুমতি তখন ক্লাস 8-এ পড়তো। আমি মধুমতির লজিক মাস্টার ছিলাম, ওদের বাড়িতে থেকেই পড়াতাম ওকে। এখন একটা লজ্জা পেলে কি হবে, তখন বেশ চঞ্চল মেয়ে ছিল, সারাদিন পড়ায় ফাঁকি দেওয়ার ধান্দায় থাকতো। কথাটা শুনে মধুমতির মুখটা বাঁকিয়ে বলল, মোটেও পড়ায় ফাঁকি দিতাম না। লিয়াকত সাহেব মধুমতির বাঁকা সুরের কথা শুনে জবাব দিল, সে তো কেমন ছেলে ভালোই জানি। হ্যাঁ, এখন বানিয়ে বানিয়ে কথা বলে আমাকে লজ্জা দেওয়া হচ্ছে। তোমার চালাকি সব বুঝি আমি, সবসময় আমাকে ছোট করার ধান্দায় থাকো। এক কথা দুই কথায় লিয়াকত সাহেব আর মধুমতির একটা ঝগড়া বাঁধিয়ে বসলো। তানভীর আর রুকু তাদের ঝগড়া দেখে বেশ হাসছিল। ভালোবাসার খুনসুটিগুলো যেন মিলেমিশে একাকার হয়ে গেছিল। এদিকে মধুমতির ঝগড়ার এক পর্যায়ে গালটা ফুলিয়ে বসে রইল। লিয়াকত সাহেব মধুমতিকে রাগ করতে দেখে চুপ হয়ে এক পলক মধুমতির দিকে তাকিয়ে রইল। তানভীর বেশ অবাক হয়ে বিষয়গুলো লক্ষ্য করছিল। তাদের বয়স বাড়লেও যেন তাদের ভালোবাসার বয়স বাড়েনি। দেখে মনে হচ্ছে সদ্য প্রেমে জড়ানো কোনো কপতি প্রেম করছে। মধুমতির রাগী মাখা মুখটাতে যেন তরুণীর বয়সের একটা ছাপ লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে লিয়াকত সাহেবের চাহনিতে একটা তরুণ যুবকের ছাপ প্রকাশ পাচ্ছে। লিয়াকত সাহেব কিছুক্ষণ তাকিয়ে মধুমতিকে ডেকে বলল, আরে রাগ করে বসলে কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম, কি যে করে বসো না। পরক্ষণে লিয়াকত সাহেবের কথা শুনে মধুমতির মুখটা প্রশস্ত করে একটা হাসি দিল। লিয়াকত সাহেব যেন সে হাসি দেখে নিজের নয়ন জোড়ালো। রুকুও তাদের খুনসুটিগুলো অপলক নয়নে দেখে ভাবতে লাগলো, ভালোবাসা কখনো বয়স মানে না, ভালোবাসা সবসময় বয়সের ঊর্ধ্বে। ভালোবাসা কখনো বুড়ো হয় না, ভালোবাসা সবসময় তরুণ, সবসময় সজীব। এর মধ্যেই লিয়াকত সাহেব বলে উঠল, কাহিনী তো এখনো বলাই হয়নি, কাহিনীটা শোনো সবাই। রুকু আর তানভীর এবার লিয়াকত সাহেবের দিকে মনোযোগ সহকারে তাকালো। এদিকে মধুমতির মুখে যেন লজ্জার বহিঃপ্রকাশটা মুখ লাল হয়ে ফুটে উঠেছে। লিয়াকত সাহেব পুনরায় বলতে লাগলো, মধুমতিকে যখন পড়াতাম বেশ ভালো লাগতো, তবে শিক্ষক মানুষ ছাত্রীকে প্রস্তাব কি করে দেই এই ভেবে মনের কথা বলা হতো না। কয়েকবার বলার জন্য ছটফট করে বলতে পারিনি। এর মধ্যেই একদিন মধুমতি আমাকে প্রস্তাব দিয়ে বসলো। কথাটা শুনে তানভীর আর রুকু বলে উঠল, আরে বাবা, চাচি তো অনেক সাহসী। তানভীর আর রুকুর কথা শুনে মধুমতি লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে হাসতে লাগলো। লিয়াকত সাহেব মধুমতির হাসিটা দেখেই বলল, আজকে যেভাবে মুখ ঢেকে হাসছে, সেদিনও মধুমতি প্রস্তাব দিয়ে এভাবে লজ্জা পেয়ে হাসছিল। মধুমতির হাসি দেখে সেদিন বুকের বাঁ পাঁজরে হালকা চিনচিন করে ব্যথা হচ্ছিল, বলতে পারো ভালোবাসার ব্যথা। সে থেকেই শুরু হয় আমাদের প্রেম কাহিনী। মধুমতির বাবা ছিল একরোখা মানুষ, কিভাবে যেন বুঝতে পারলো মধুমতির সাথে আমার সম্পর্ক চলছে, তাই আমাকে পড়ানো থেকে বাদ দিয়ে মধুমতির বিয়ে ঠিক করে ফেললো। আমি তখন পাগল প্রায়। এখন তো ঘরে ঘরে মোবাইল আছে,
তখন তো মোবাইলও ছিল না। তোমার চাচিকে আবার ঘরের বাহিরেও আসতে দিত না। কি যে মুশকিলে পড়েছিলাম কি বলবো। যোগাযোগ করতে পারছিলাম না। বুকটা ছিঁড়ে যাচ্ছিল। ভালোবাসার যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা। এর মধ্যে জানতে পারি 15 দিন পর মধুমতির বিয়ে। কি করব বুঝতে পারছিলাম না। আমার বাবাকে বললাম। আমার বাবা সরাসরি বলে দিল মধুমতিকে বিয়ে করলে বাড়িতে জায়গা দেবে না। তবে আমি মধুমতিকে ছাড়া নিজেকে ভাবতে পারতাম না। অনেক কষ্টে রাতের অন্ধকারে সবাইকে ফাঁকি দিয়ে বিয়ের 5 দিন আগে ওর সাথে দেখা করি। জিজ্ঞেস করেই আমাকে বিয়ে করবে কিনা। মধুমতি আর না করেনি। মধুমতিকে একটা চিঠি হাতে দিয়ে চলে আসলাম। কিভাবে বাসা থেকে পালাবো সব চিঠিতে লিখে দিয়েছিলাম। সেও তাই করলো। এরপর পালিয়ে বিয়ে করলাম। পরিবার জানার পর মেনে নেয়নি। সরাসরি মধুমতিকে নিয়ে আসলাম ঢাকায়। শুরু হয় আমাদের পথ চলা। আর সে পথ চলা ধরেই এখনো দুজনে পাশাপাশি আছি। বেশ ভালোই আছি। এই বলে লিয়াকত সাহেব মধুমতির দিকে কিছুটা স্বস্তি নিয়ে তাকালো। মধুমতিও তখন চুপ হয়ে রইল। দুজনের ভালোবাসার রেশ যেন কাটছে না। এ রেশটা মিনিট 10 ছিল। কেবিনটা তখন জাহাজের হেলদোলের সাথে ভালোবাসার সাগরে হেলদোল খাচ্ছিল। নীরবতার সমাপ্তি ঘটে মধুমতির তীক্ষ্ণ কণ্ঠে। মধুমতি রূপুর মাথায় হাত দিয়ে সুরেলা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, তা মা, অনেকক্ষণ তো হলো, এবার খেয়ে নে। খেয়ে নিয়ে জাহাজের করিডোরে তোর স্বামীকে নিয়ে ঘুরে আয়, ভালো লাগবে। রূপু মাথাটা নত করে ভাঙা গলায় জবাব দিল, এখন তো আর করিডোরে ঘুরতে পারবো না, কারণ তেজস্বিনী দেখলে সমস্যা। মধুমতি অবাক হয়ে বলল, এই তেজস্বিনীটা আবার কে? মোনালি হলো তেজস্বিনী, আমার সৎ মা। আমাকে খোঁজার জন্য মোনালি সেজে ঘুরে বেড়াচ্ছে। মধুমতি রূপুর কথাটা শুনে দুগালে হাত দিয়ে মুখটা হা করে অবাক সরে বলল, বাবারে বাবা, কি সাংঘাতিক মহিলা। যাই হোক, তুই চিন্তা করিস না। এখন তুই আর তানভীর খেয়ে নে। এখানে তরকারি আছে, ভাত আছে, খেয়ে নে। আমি আর তোর চাচা গেলাম, একটু পর আবার আসবো। বলেই লিয়াকত সাহেবের দিকে তাকিয়ে বলল, তোমার মোবাইল নাম্বারটা ওদের দাও তো। ওদের নাম্বারটাও নাও, যাতে কল দিয়ে খোঁজ নিতে পারি। মধুমতির কথা শুনে লিয়াকত সাহেব তানবীরের সাথে নম্বর আদান প্রদান করে মধুমতিকে নিয়ে কেবিনে থেকে প্রস্থান নিল। এদিকে তানবীর খাবারগুলো নিয়ে রূপুর দিকে এগিয়ে দিল। রূপুর তখন ক্ষুধায় পেটটা চুচু করছিল। সারাদিন তেমন কিছু খেতে পারেনি। খাবারগুলো পাওয়ার সাথে সাথে গপাগপ খেয়ে নিল। তানভীর রূপুকে এমনভাবে হুমড়ি খেয়ে খেতে দেখে একটু চমকালো বটে, তবে সেটা প্রকাশ না করে নিজের খাওয়াতে মনোযোগ দিল। দুজনই খেয়ে একটা ঢেকুর তুলতেই তানভীরের ফোনে লিয়াকত সাহেব কল দিল। লিয়াকত সাহেবের কল পেয়েই তানভীর ধরে হাস্যমাখা মুখে বলল, হ্যাঁ চাচা, বলেন। ফোনের উপাস থেকে লিয়াকত সাহেব বলে উঠল, বাবা, দরজাটা একটু খুলো। তানভীর দৌড়ে কেবিনের দরজা খুলতেই লিয়াকত সাহেব একটা ব্যাগ এগিয়ে দিল। লিয়াকত সাহেবের ব্যাগটা হাতে নিয়ে কৌতূহলের সুরে বলল, এটা কিসের ব্যাগ চাচা? লিয়াকত সাহেব খিক করে হাসি দিয়ে বলল, এটা তোমার চাচির রূপুর জন্য পাঠিয়েছে। এতে তোমার চাচির একটা বোরখা আছে, ওকে পরিয়ে একটু বাইরে ঘুরতে বের হও, দুজনেরই ভালো লাগবে। বলেই লিয়াকত সাহেব চলে গেল। তানভীর বোরকাটা নিয়ে রূপুর দিকে এগিয়ে দিয়ে হালকা হেসে বলল, এ বোরকাটা পরে মুখটা আটকে ফেলুন, আপনাকে একটু লঞ্চটা ঘুরে দেখাই। একঘেয়ামিটা কেটে যাবে, মনটাও ফ্রেশ লাগবে।